শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এই আজকের যে প্রস্তুতি, এই মানে এখনকার যে প্রেক্ষাপট, তোমরা এই প্রথম ব্যাচ ইতিহাসের সাক্ষী হয়ে আছো, যারা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি হয়েছে, অনলাইনে ক্লাস শুরু করেছো। কোভিড-19 পরিস্থিতি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকেই পাল্টে দিয়েছে। আমরা ঘরে বসে শিক্ষা গ্রহণ করছি। তারই একটি প্রেক্ষাপটে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। সারা দেশ থেকে আমি জানি ঢাকা কলেজের ছাত্রদের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আছো এবং এই ক্লাসগুলো ফলো করছো। আমরা সেটি আশা করি সারা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীরা এই ক্লাসগুলো অনুসরণ করবে, তাদেরকে তারা সমৃদ্ধ করবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে নিজেকে। আজ আমরা এই একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাস এসেছে, সেজন্য তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে, হিসাবের বইসমূহ। এই চ্যাপ্টারের বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। তো দেখো যে দ্বিতীয় স্লাইডটি, আমরা প্রথমেই বলবো যে তোমরা যে বইটি ফলো করবে সেই পাঠ্য বই সম্পর্কে বলবো। যে পাঠ্য বইটি আমরা বলছি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের তোমরা মিলেনিয়াম প্রকাশনীর যে বইটি রয়েছে সেই বইটি ফলো করবে। তো এখানে লক্ষ্য করো যে আমরা এই বইটি মূলত আমি নিজেও বইয়ের একজন লেখক, রাইটার। তো আমরা সবাই বই সংগ্রহে রাখার চেষ্টা করব, অথবা তোমাদের কাছে যে কোনো বই থাকে না কেন, তোমরা যদি নতুন বই কিনতে নাও পারো, কারো পুরানো বই থাকে বা কারো কাছ থেকে কোনো বই সংগ্রহ করো, যে বই সংগ্রহ করো না কেন, আমরা পড়াশোনায় যেন থেমে না থাকি, এগিয়ে যাব দুরন্ত গতিতে। তো আজকের যে ক্লাস, আমি সেই ক্লাসে যাচ্ছি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। তো এখানে দেখো যে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি দেখাচ্ছি স্লাইডে যে টপিকগুলো কি কি দেখতে পাচ্ছ, আলোচ্য বিষয়গুলো কি কি হবে আমাদের আজকের যে সেশনে কি কি থাকবে, আমরা কি কি শিখবো। আমরা এখানে শিখবো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা আমরা নিব এখান থেকে, ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে। যারা কমার্সের স্টুডেন্ট, যারা এসএসসিতে কমার্সে পড়াশোনা করেছো, ব্যবসা শিক্ষা শাখার ছাত্র ছিলে, তারা নিশ্চয়ই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানো। হ্যাঁ, ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে জানো। তো ডাবল এন্ট্রি সিস্টেম কি? যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে এসে ভর্তি হয়েছে একাদশে কমার্সে ব্যবসা শিক্ষা শাখায়, তারা জানো না, সেজন্য আমি তাদের জন্য একটু আলোচনা করতে চাই। দুতরফা দাখিলা পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে হিসাবের বইসমূহ বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়। এখানে আমরা প্রতিটি লেনদেনকে দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করি। প্রথমত, একটি ভাগকে আমরা ডেবিট বলবো, অপর একটি পক্ষকে আমরা ক্রেডিট বলবো। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে বৈজ্ঞানিক উপায়ে যে হিসাব রক্ষণ পদ্ধতি রয়েছে তাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলি। এখানে আমরা জানি যে এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, এটি লুকা পেসিওলি আবিষ্কার করেছিলেন। তিনি ইতালির একজন ধর্মযাজক ছিলেন, গণিত শাস্ত্রবিদ ছিলেন। তিনি সুম্মা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনেট, প্রপোর্শনালিটা এই বইতে এই দুতরফা দাখিলা পদ্ধতির ধারণাটি ব্যাখ্যা করেন। সেজন্য তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। লুকা পেসিওলির মাধ্যমেই আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির যে অবস্থানটি সেটি পেয়েছি। আর আমরা দেখছি যে পরবর্তীতে এই পদ্ধতিটিকে বিভিন্ন হিসাব বিজ্ঞানীগণ কি করেছেন, আপডেট করেছেন এবং তারা এই আধুনিকতার যে আজকের সিচুয়েশন সেখানে নিয়ে এসেছেন।
তারপরে এই স্লাইড আমরা যে মানে বিষয়গুলো আলোচনা করব, দেখো স্লাইডটা দেখো। তো হিসাবের ধারণা আমরা এখান থেকে নিব। হ্যাঁ, হিসাবের ধারণা নিব। হিসাবের ধারণা, স্লাইডটা আমি বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। হিসাবের ধারণা, তারপরে এখানে হিসাব সম্পর্কে কি, আমরা হিসাব কি এ সম্পর্কে বলতে চাচ্ছি। যে হিসাব হলো এমন একটি বিবরণী যার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমরা লিপিবদ্ধ করে থাকি। যেমন আমরা যদি বলি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, তাহলে হিসাব হলো একটা শিরোনামের অধীনে একটা বিবরণী, হ্যাঁ, যেখানে আমরা তার সম্পর্কিত সকল তথ্যগুলোকে লিপিবদ্ধ করব। তারপরে দেখো এখানে কি আছে, ডেবিট। ডেবিটের ধারণা আমরা নিব। ডেবিট কি, ক্রেডিট কি, এই বিষয়গুলো। তো ডেবিট কি, দেখো ডেবিট হলো যে কোনো একটি, আমরা বলেছি লেনদেনকে আমরা দুটো ভাগে বিভক্ত করব। একটি হলো ডেবিট আর একটি হলো ক্রেডিট। ডেবিট হলো সুবিধা যিনি গ্রহণ করবেন তাকে আমরা ডেবিট বলবো, আর যিনি সুবিধা প্রদান করবেন তাকে আমরা ক্রেডিট বলবো। তারপরে দেখো হিসাবের শ্রেণীবিভাগ। তো হিসাবকে বিভিন্ন ভাগে ক্লাসিফিকেশন করা হয়। হিসাবকে আমরা শ্রেণীভিত্তিক হিসাবের আলোচনা করব। কেউ কেউ বলে যে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করা যায়, কেউ বলে যে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করা যায়। এই হিসাবের শ্রেণীবিভাগকে আমরা এখানে জানব। দেন এখানে আমাদের কি টপিক রয়েছে, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের ডেবিট এবং ক্রেডিট আমরা যে ধারণাগুলো নিব, সেই ধারণার পরে আমরা এখান থেকে জানব কিভাবে ডেবিট করা হবে, কিভাবে ক্রেডিট করা হবে, এই বিষয়গুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তাহলে তোমাদেরকে আজকে আলোচ্য বিষয়গুলো নিয়ে বলেছি। এখন আমরা তার পরের ধাপে যাব। পরের স্লাইডটি তোমরা লক্ষ্য করো। পরের স্লাইডটি লক্ষ্য করো যে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র সেটি আমরা তোমাদেরকে শেখাবো। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র এখানে আমরা দুটো ভাগে বিভক্ত করে এটাকে আলোচনা করব। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রকে যে দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করব, তার একটি অংশ হলো সনাতন পদ্ধতি, যাকে আমরা শ্রেণীভিত্তিক হিসাব বলি, হ্যাঁ, প্রাচীন পদ্ধতি, কেউ বলে ব্রিটিশ পদ্ধতি। এই সনাতন পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে বিষয়টি সেটি আমরা প্রথমে জানি। তো আমি আগেই বলেছি যে হিসাবের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের মধ্যে একটি হলো এই সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। সেটি আমরা এখানে এই স্লাইডে দেখতে পাচ্ছি। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। প্রথমে আমি তোমাদেরকে বলবো এই যে ব্যক্তিবাচক হিসাব সেটি কি, আমরা একটু বোর্ডে ফলো করি। আমরা এই বিষয়টি বোর্ডে একটু উপস্থাপন করব। ব্যক্তিবাচক হিসাব এটি কি, এই ব্যক্তিবাচক হিসাব সম্পর্কে আমরা এখন বোঝার চেষ্টা করব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব রাখা হয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। আমি সংক্ষেপে এই জিনিসটি এখানে উপস্থাপন করেছি, একেবারে টু দ্য পয়েন্টে। ব্যক্তিবাচক হিসাব কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব রাখা হয়, কোনো ব্যক্তির নামে যে হিসাব, কোনো প্রতিষ্ঠানের নামে যে হিসাব, তাকে আমরা বলছি ব্যক্তিবাচক হিসাব। সেটি কেমন? আমি যদি বলি ঢাকা কলেজ হিসাব, আমি যদি বলি যে সোনালী ব্যাংক হিসাব, আমি যদি বলি রহিম হিসাব,
হ্যাঁ, আমি যদি বলি জব্বার হিসাব, তাহলে এই ব্যক্তির নামে যে হিসাব অথবা কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা প্রতিষ্ঠানের নামে যে হিসাব, সেই হিসাবগুলোকে আমরা বলবো এখানে ব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবের সংজ্ঞাটা তাহলে আমরা কি বুঝতে পারছি, যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তাদের নামে যদি হিসাব রাখা হয় তাকে আমরা বলছি ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব রাখা হবে তাকে ব্যক্তিবাচক হিসাব বলছি। যেমন আমরা উদাহরণস্বরূপ কি বলেছি, আমরা এর উদাহরণ দিয়েছি, আমরা বলেছি যেমন সোনালী ব্যাংক হিসাব, যেমন রাব্বি হিসাব। তাহলে রাব্বি একজন ব্যক্তি, এই রাব্বির নামে যে হিসাব সেটি একটা ব্যক্তির হিসাব। সোনালী ব্যাংক হিসাব, সোনালী ব্যাংক একটা প্রতিষ্ঠান, সেই সোনালী ব্যাংক একটি প্রতিষ্ঠান যদি হয়, সেই প্রতিষ্ঠানের নামে যে হিসাব হবে সেটি একটি ব্যক্তিবাচক হিসাব। আমি যদি বলি ঢাকা কলেজ হিসাব, এই ঢাকা কলেজ হিসাব এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামে যে হিসাব সেটি ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ব্যক্তিবাচক হিসাব কি। এই ব্যক্তিবাচক হিসাবকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করে থাকি। ব্যক্তিবাচক হিসাবকে কয় ভাগে ভাগ করে থাকি? দুই ভাগে ভাগ করে থাকি। সেটি আবার কেমন দেখো। ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার। এক, দেনাদার হিসাব। দেনাদার হিসাব। দুই, পাওনাদার হিসাব। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ নাকি আর একটু জুম করে দেখাতে হবে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ মনে হচ্ছে। যে ব্যক্তিবাচক হিসাব আমরা দুই প্রকার বলছি, একটি হলো দেনাদার হিসাব, একটি হলো পাওনাদার হিসাব। তো দেনাদার হিসাব কি? আমি যদি কারো কাছে টাকা পাই, হ্যাঁ, আমি যে ব্যক্তির কাছে বা যে প্রতিষ্ঠানের কাছে টাকা পাবো তাকে বলা হবে দেনাদার হিসাব। বুঝতে পারছো? আমি যে যার কাছে টাকা পাবো সেটি আমার সম্পদ, তাহলে দেনাদার হিসাব হলো আমার সম্পদ। আর পাওনাদার হিসাব হলো আমার কাছে যে টাকা পাবে, অর্থাৎ আমি যেখানে দেনা আছে, হ্যাঁ, আমার কাছে যে টাকা পাবে সেটি হলো পাওনাদার হিসাব, দায় হিসাব। ঠিক আছে, তাহলে দেনাদার হিসাব হলো আমি বলছি সম্পদ, আর পাওনাদার হিসাব হলো দায়। দেনাদার হিসাবকে আমরা একটু নামটা চেঞ্জ করে আরেকটি নামে ডাকি, তাকে বলি কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। আর পাওনাদার হিসাবকে আমরা একটু নাম চেঞ্জ করে বলি প্রদেয় হিসাব। এই যে প্রাপ্য হিসাব, এটি দেনাদার হিসাবের পরিবর্তিত নাম। এটা হলো একটা নতুন টার্ম। আগে এই আমরা ইউজ করেছি দেনাদার হিসাব বলেছি, এখন আধুনিক হিসাববিদরা এটাকে বলে কি? প্রাপ্য হিসাব, অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা এই পাওনাদার হিসাব আগে বলেছি, এখন তাকে বলি প্রদেয় হিসাব, যেটি প্রদান করতে হবে, পরিশোধ করতে হবে, সেটি হলো প্রদেয় হিসাব। আর প্রাপ্য হিসাব হলো যে টাকাটা আমি পাবো। ঠিক আছে, তাহলে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, একটি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, আরেকটি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। তাহলে আমরা এই ব্যক্তিবাচক হিসাব সম্পর্কে নিশ্চয়ই ধারণা করতে পেরেছি।
এখন আমরা স্লাইডটাতে দেখি আবার কি আছে। আমরা ব্যক্তিবাচক হিসেবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, সেটি কিভাবে নির্ণয় করব আমরা স্লাইডটা আবার দেখি। স্লাইডটা একটু বড় করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি স্লাইডটাকে আরো বড় করে দেখাচ্ছি। দেখো যে ব্যক্তিবাচক হিসাবে ডেবিট এবং ক্রেডিট সেটি কোনটি হচ্ছে। ব্যক্তিবাচক হিসাবে বলা হচ্ছে যে মূল্য বা সুবিধা গ্রহণকারী ডেবিট, মূল্য বা সুবিধা প্রদানকারী ক্রেডিট। যে গ্রহণ করবে, যে সুবিধা গ্রহণ করবে তাকে আমরা ডেবিট বলছি, আর যে প্রদান করবে তাকে আমরা ক্রেডিট বলছি। তাহলে এবার আমরা বোর্ডে দেখি, বোর্ডে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যে আমরা বলছি যে সুবিধা গ্রহণকারী ডেবিট, তাই না? সুবিধা কি বলেছি, গ্রহণ করলে গ্রহণকারী হবে কি আমার ডেবিট, আর সুবিধা প্রদানকারী হবে কি ক্রেডিট। এই যে সুবিধা গ্রহণকারী আর সুবিধা প্রদানকারী, এটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? তোমরা লক্ষ্য করো যে সুবিধা কে গ্রহণ করে আর সুবিধা কে প্রদান করে। একটু আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি যদি বাজারে যাই, কোনো একটি পণ্য ক্রয় করি, তাহলে আমি যদি ক্রয় করি তাহলে আমি কি করব? টাকা পরিশোধ করব। কাকে পরিশোধ করব? বিক্রেতাকে। বিক্রেতাকে আমি পরিশোধ করব, আর আমি তার বিনিময়ে পণ্য পাব। আবার এখানে দেখো দুটি ব্যক্তি আছে, দুটি হিসাব আছে। একটা হলো একজন প্রদান করছে আর একজন গ্রহণ করছে। আবার যদি লক্ষ্য করো তোমরা যে আমার একজন কর্মচারী আছে, তাকে আমি বললাম যে তুমি মাসের শেষ হলে বেতন পাবে। তো মাস শেষ হওয়ার আগেই সে আমাকে বলল যে আমাকে 1000 টাকা ধার দেন, আমি পরে পরিশোধ করে দিব। তা আমি যদি তাকে 1000 টাকা ধার দিয়ে থাকি, যদি ধার দেই, তাহলে সে গ্রহণ করবে আর আমি কি করব? প্রদান করব। এরকম প্রত্যেকটা হিসাবের দেখব যে কেউ গ্রহণ করছে, কেউ প্রদান করছে। তো যিনি গ্রহণ করবেন তিনি ডেবিট হবেন, আর যিনি প্রদান করবেন তিনি ক্রেডিট করবেন, তিনি ক্রেডিট হবে। তাহলে আমি যদি বলি যে রহমানের নিকট থেকে পণ্য ক্রয়, রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 500 টাকা। রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 500 টাকা। তাহলে এখানে আমাকে কে দিল পণ্যটা? প্রদান করলো কে? রহমান। তাহলে রহমান হলো সুবিধা প্রদানকারী। সুবিধা যে প্রদান করবে সে কি হবে? আমরা বলেছি যে সুবিধা প্রদান করবে সে হবে ক্রেডিট। রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করলে পণ্যটি আমার কাছে চলে আসবে, আর আমাকে দিল কে? প্রদান করলো কে? রহমান। তাহলে রহমানের নিকট থেকে আমি যদি পণ্য ক্রয় করি, রহমান সুবিধা প্রদান করছে, তো রহমান হবে ক্রেডিট। আবার যদি আমি বলি রহমানের নিকট পণ্য বিক্রয়,
আমি যদি এখানে ক্রয়ের জায়গায় বিক্রয় দেই, আমি যদি এখানে ক্রয়ের জায়গায় বিক্রয় লিখি তাহলে কি হবে? রহমানের নিকট আমি পণ্য বিক্রয় করেছি, রহমান পণ্য কি করেছে? গ্রহণ করেছে। সে সুবিধা গ্রহণকারী। এইখানে সুবিধা গ্রহণকারী, যদি সুবিধা গ্রহণকারী হয় তাহলে সে কি হবে? ডেবিট হবে। আমরা কি বুঝতে পেরেছি যে ব্যক্তিবাচক হিসেবে সুবিধা গ্রহণ করলে ডেবিট হবে আর সুবিধা প্রদানকারী ক্রেডিট হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা এবার আবার সেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র যে স্লাইডটি আছে যে তোমাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো স্লাইডটি আবারও বড় করে দেখাচ্ছি। যে এখানে আমরা দেখব এখন যে 2 নাম্বার যে সূত্রটি আছে যে সম্পত্তিবাচক হিসাব। এই যে সম্পত্তিবাচক হিসাব আছে, এই সম্পত্তিবাচক হিসেবে আমরা কিভাবে ডেবিট করব, কিভাবে ক্রেডিট করব তা নিয়ে আলোচনা করতে চাই। তো সম্পত্তিবাচক হিসাব এটি কি? এই সম্পত্তিবাচক হিসাবকে আমার আগে বুঝতে হবে। তোমরা স্লাইডটি খুব সুন্দর করে দেখো এবং প্রয়োজনে নোট করে নাও। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি বোর্ডে নিয়ে যাব। সম্পত্তিবাচক হিসাব এটা কি? সম্পত্তিবাচক হিসাব কি? সম্পত্তি আমরা কি এটা বুঝি, তাই না? সম্পত্তি আমরা বুঝি। তো সম্পত্তিবাচক হিসাব এইটা আমরা এখন বুঝব। আমি যদি বলি আমার কাছে নগদ টাকা আছে, আমার ব্যাংকে টাকা জমা আছে, আমার আসবাবপত্র আছে, তো এখন আমার একটি প্রতিষ্ঠানে যদি আমার নগদ টাকা থাকে, আমার ব্যাংকে টাকা জমা থাকে, আমার আসবাবপত্র থাকে, এগুলো কি? আমার সম্পদ। এগুলো কি? আমার সম্পদ। তাহলে সম্পদ সম্পর্কিত যে হিসাবগুলো আছে, যন্ত্রপাতি, দালান কোঠা, হ্যাঁ, আমার সম্পদ, তো যেগুলো থেকে আমি কি পাবো? সুবিধা পাবো। সম্পদ হলো এমন একটি উপাদান, এমন একটি বিষয় যেখান থেকে আমি কন্টিনিউ কি পাবো? সুবিধা পাবো। হ্যাঁ, কখনো কখনো কোনো সম্পদ থেকে আমি দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, কখনো আমি কোনো সম্পদ থেকে স্বল্প মেয়াদী সুবিধা পাবো। তো সম্পদ থেকে আমি অলওয়েজ সুবিধা পাবো। তো এই যে সম্পদ, সেই সম্পত্তি সম্পর্কে যে হিসাব তাকে বলা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। এই সম্পত্তিবাচক হিসাবের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হবে তা নিয়ে আমরা অলরেডি একটি স্লাইড দেখেছি। এখন আমরা একটি নিয়ম সম্পর্কে জানবো, যেটি কিভাবে ডেবিট হবে, কিভাবে ক্রেডিট হবে। আমি যদি বলি আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। আসবাবপত্র ক্রয় কত টাকা? 50,000 টাকা। এখানে এই যে আমি আসবাবপত্র ক্রয় করব, আসবাবপত্র ক্রয় করলে আমার কি হবে? আমার কাছে আসবে কি? আসবে আমার কাছে আসবাবপত্র আসবে। আমার কাছে আসবাবপত্র আসবে আর আমার কাছ থেকে চলে যাবে কি? চলে যাবে নগদ টাকা। আমি যদি আসবাবপত্র ক্রয় করি, আসবাবপত্র ক্রয় করলে আমার কাছে আসবে আসবাবপত্র আর আমার কাছ থেকে চলে যাবে নগদ অর্থ। তাহলে লক্ষ্য করো,
এই সম্পত্তি অর্জন করার জন্য আমার দুটো পক্ষ জড়িত হয়েছে। একটি পক্ষ হলো আসবাবপত্র হিসাব, কি হিসাব? আসবাবপত্র হিসাব। আরেকটি পক্ষ হলো নগদ হিসাব, নগদ হিসাব। এই যে দুটি পক্ষ আমার এখানে জড়িত হলো, এই দুটি পক্ষ নিয়ে আমরা এই লেনদেনটি নিষ্পত্তি করেছে। তো আমি বলেছি যে আমি তোমাদের যে স্লাইড দেখিয়েছি সেখানে দেখেছো তোমরা সম্পত্তি যদি আসলে কি হবে? ডেবিট হবে। সম্পত্তি যদি চলে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। সম্পত্তি আসলে ডেবিট হবে, সম্পত্তি চলে গেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো, এই আসবাবপত্র ক্রয় করা হলে আমি দেখতে পাচ্ছি একটি সম্পত্তি আমার কাছে আসলো, আরেকটি সম্পত্তি আমার কাছ থেকে চলে গেল। তো যে সম্পত্তিটি আসলো তাকে আমি ডেবিট করব, সেটি আমার কাছে আসবাবপত্র, এটি এসেছে, ডেবিট হয়েছে। আরেকটি সম্পত্তি চলে গিয়েছে আমার কাছ থেকে, সেটি নগদ টাকা, ক্যাশ। তো সে সম্পত্তি চলে যাওয়ার কারণে সেটি ক্রেডিট হবে। ঠিক আছে? তাহলে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আমরা স্লাইডটি আবার দেখি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটি, সেই স্লাইডটি আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো যে স্লাইডটি আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে সম্পত্তি 2 নম্বরে দেখো সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে কি হবে? ক্রেডিট। সম্পত্তি আসলে ডেবিট হবে আর চলে গেলে ক্রেডিট হবে। আমরা এখন যদি বোর্ডে তাকাই, দেখো বোর্ড দেখো, তাহলে কি আছে যে এখানে আমার আসবাবপত্র ক্রয়, এখানে আমার সম্পত্তি আসছে। কোন সম্পত্তি আসবে? আসবাবপত্র আসবে। তো সম্পত্তি আসলে আমি বলেছি ডেবিট, তাহলে আসবাবপত্র আসছে এখানে আমার কাছে, তো সে ডেবিট হয়েছে। আর নগদ টাকা এখানে চলে যাবে আমার কাছ থেকে, চলে যাবে কি? চলে যাবে নগদ টাকা, সো নগদান হিসাব হবে ক্রেডিট। আমার মনে হয় তোমরা সম্পত্তিবাচক হিসাব নিয়ে যে ধারণাটি সেটি পেয়েছ। সম্পত্তিবাচক হিসাব কিভাবে ডেবিট হবে, কিভাবে ক্রেডিট হবে, সম্পত্তিবাচক হিসাব কি, এটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন তৃতীয় যে সূত্রটি আছে, যে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব, এটি দেখব। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে স্লাইড। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব যেটি, এটি কি আগে এটা বুঝতে হবে। 3 নাম্বার যে ইয়েটি দেখতে পাচ্ছ তোমরা, নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। দেখো এখানে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব, এই নাম থেকে তোমরা বুঝতেছো যে এটি কি। যেখানে আমরা আয় এবং ব্যয় সম্পর্কিত হিসাব লিখব সেটি হবে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। আমি যে স্লাইডটি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সেই স্লাইডটি নোট করে নাও। তোমরা যদি এটি নোট করে নাও খাতায়, তাহলে খুব ভালো হবে, তোমরা সহজে অঙ্ক করতে পারবে, সহজে বুঝতে পারবে কিভাবে অঙ্ক করতে হবে। তাহলে আমরা 3 নম্বর যে নিয়মটি সেটি শিখব, নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। এখানে আমরা একটি
পার্ট হলো এখানে আমাদের আয়, একটি হলো আমাদের ব্যয়। আমরা এখানে যে কাজটা করব, ব্যয় হলে আমরা এটাকে ডেবিট করব, আর এখানে আমরা আয় হলে ক্রেডিট করব। ব্যয় হলে ডেবিট করব, আয় হলে ক্রেডিট করব। তোমরা দেখো যে এখানে আমরা বলছি যে ব্যয় হলে ডেবিট। আমি যদি কর্মচারীদের বেতন পরিশোধ করি, এখানে আমার ব্যয় হবে, এটা ডেবিট হবে। বেতন প্রদান, আমি যদি দোকানের ভাড়া দিয়ে থাকি, এই দোকানের ভাড়া আমার ব্যয়, তো ভাড়া হিসাব, এটি ব্যয় হিসাব, ডেবিট হবে। আমি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাহলে সেই বিদ্যুৎ বিল পরিশোধ করা হলে এটি আমার ব্যয় হবে। এভাবে ব্যয়, যত রকমের ব্যয় হবে সেই ব্যয়গুলোকে আমি কি করব, ডেবিট করব। ঠিক তার উল্টো, তার বিপরীত পাশে আছে আয়। আমি যদি আয় হয় আমার, আমি যদি আয় করতে পারি, তাহলে ক্রেডিট হবে। যেমন ধরো পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করলে কি হবে, আমার আয় হবে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি হলে আমার কি হবে, আয় হবে, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট। বিক্রয়, বিক্রয় করলে আমার আয় হবে, বিক্রয় হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, তাহলে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আমার আয়, ক্রেডিট হবে। ঠিক এরকম ভাবে আমরা দেখছি যে আয় হলে ক্রেডিট হবে আর ব্যয় হলে ডেবিট হবে। এই বিষয়টি আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যারা আছো আমাদের এই ক্লাসটি ফলো করছো, তাদেরকে আমি বলবো যে তোমরা এই জায়গাটায় এসে কিন্তু, যারা একেবারে নতুন কমার্সে বা বিজনেস স্টাডিজে যারা নতুন এসেছো, তারা এই জায়গাটায় এসে কিন্তু ভুল করো। তোমরা আয় হলে ডেবিট করে ফেলো, ব্যয় হলে ক্রেডিট করে ফেলো। তো এখানটায় আমাদের খেয়াল রাখতে হবে, ব্যয় হলে ডেবিট হবে আর আয় হলে কি হবে, ক্রেডিট করতে হবে। আমি তোমাদেরকে এবার নিয়ে যাব তার পরের স্লাইডে, যেখানে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় রয়েছে। আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় যে বিষয়টি আছে, সেই স্লাইডটি তোমাদের দেখাবো, একটু বড় করে আমি দেখাচ্ছি। আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এরকম এখানে 5টি হিসাব রয়েছে। কয়টি হিসাব রয়েছে? 5টি হিসাব। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সম্পদ হিসাব, নাম্বার 2 দায় হিসাব, নাম্বার 3 মূলধন হিসাব বা আমরা এটাকে বলি মালিকানা সত্ত্ব হিসাব, আর নাম্বার 4 আয় হিসাব, নাম্বার 5 ব্যয় হিসাব। তো আমরা এই যে সম্পদ হিসাব দেখতে পাচ্ছ এখানে তোমরা, এই সম্পদ হিসাব নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। তো সেখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছিলাম যে সম্পদ হিসাবকে বলেছিলাম তখন সম্পত্তি বাচক হিসাব। তোমরা স্লাইডটি ভালো করে লক্ষ্য করো, স্লাইডটি ভালো করে লক্ষ্য করো। সম্পদ হিসাবকে আমরা তখন কি করেছিলাম, লিখেছিলাম সম্পত্তি বাচক হিসাব। আর এখানে আমরা কি বলেছি, সম্পদ হিসাব। এখানে এই যে সম্পদ হিসাব বলেছি,
এই যে সম্পদ হিসাব, সেই সম্পদ হিসাব বলতে আমরা বলবো যে এখানে এমন কিছু বিষয় আছে যে কোনো একটি লেনদেনের মধ্যে সম্পদ আসবে অথবা সম্পদ চলে যাবে। সম্পদ আসলে আমরা বলেছি আগে সম্পদ ডেবিট হবে, আর সম্পদ চলে গেলে আমরা বলেছি ক্রেডিট হবে। তারই সূত্র ধরে 1 নম্বরের যে এখানে সম্পদ হিসাব আছে সেটি প্রতিষ্ঠিত হয়। কিভাবে হয় দেখো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এখানে বলা হচ্ছে কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আমরা আগে বলেছিলাম সম্পদ আসলে ডেবিট, তো সম্পদ আসলে তো বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা এখন বোর্ডে এটা একটু দেখাচ্ছি। সম্পদ হিসাব আমরা বলছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর কিছুক্ষণ আগে আমরা যখন শিখেছিলাম সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি, তখন লিখেছিলাম সম্পদ আসলে ডেবিট হবে। আমরা বলেছিলাম সম্পদ আসলে ডেবিট হবে। তাহলে সম্পদ আসলে যদি ডেবিট হয়, দেখো তার সাথে এটার মিল আছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ আসলে তো কি হবে, বৃদ্ধিই পাবে। আসলে সম্পদ কি হবে, সম্পদ আমার কাছে আসলে বৃদ্ধি পাবে। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আধুনিক পদ্ধতিতে বলা হচ্ছে যে সবকিছুকে এখানে যদি সম্পদ হয়, আয় হয়, দায় হয়, যাই হোক না কেন, এখানে আধুনিক পদ্ধতিতে বলা হচ্ছে বৃদ্ধি পেলে এক রকমের হবে, হ্রাস পেলে আরেক রকমের হবে। এখানে এর বাইরে কিছু বলছে না, এখানে বলা হচ্ছে যে বৃদ্ধি পেলে কি হবে আর হ্রাস পেলে কি হবে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ যাকে আমরা বলেছি চলে গেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তোমরা এই সম্পর্কে আমরা একটু উদাহরণ দিচ্ছি। যেটি আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম যে সম্পত্তি বাচক হিসাব লেখার সময়। সেটি কি ছিল, বলেছিলাম যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় আমরা বলেছিলাম 50,000 টাকা। আমরা বলছি যে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এই দুটো হিসাব এখানে জড়িত। আমরা এর আগেও বলেছি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটি হিসাব জড়িত থাকে, একটি হিসাব ডেবিট হয় আরেকটি পক্ষ ক্রেডিট হয়। এই দুটি পক্ষকে বিশ্লেষণ করে যে হিসাব পদ্ধতি তাকে বলেছি আমরা দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করেই কিন্তু এই ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, এখানে আসবাবপত্র এসেছে আমার কাছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। আমার আগে যে আসবাবপত্র ছিল তার সাথে আরো 50,000 টাকার আসবাবপত্র আমার কাছে এসেছে, তো আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা আমার কাছে ছিল, তার থেকে এখন নগদ টাকা চলে গেছে, আমি যার কাছ থেকে কিনেছি তাকে আমি টাকা দিয়ে দিয়েছি। তো তাকে যখন আমি টাকা দিয়েছি তখন আমার টাকাটা হ্রাস পেয়েছে, আমার কাছে যেটা ছিল। তো আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তার থেকে যদি আমি 50,000 দিয়ে দেই, তাহলে 50,000 টাকা আমার কাছ থেকে কমে যাবে, অর্থাৎ সম্পত্তি হ্রাস পেল। সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হলো।
আমরা এবার স্লাইডে আবার যাব। দেখো এবারে 2 নম্বর যে হিসাব সেটি কি ওটা দেখো। 2 নম্বর হিসাবে আছে দেখো দায় হিসাব। কি হিসাব আছে? দায় হিসাব। তো দেখো যে দায় হিসাবে বলা আছে দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। এখন প্রশ্ন হলো দায় কি? দায় কাকে বলে? আমরা দায় বলতে কি বুঝতে পেরেছি? দায় হলো যে আমাকে কিছু অর্থ পরিশোধ করতে হবে, কাউকে কোনো টাকা আমি পরিশোধ করব। হ্যাঁ, আমি যে পরিমাণ অর্থ পরিশোধ করব, যে পরিমাণ টাকা আমি পরিশোধ করতে বাধ্য, তাকে বলা হচ্ছে দায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি কোনো দোকান থেকে 50 টাকার পণ্যদ্রব্য ক্রয় করি তাহলে দোকানদার আমার কাছে কয় টাকা পাবে? 50 টাকা পাবে। তাহলে সে আমার কাছে যে 50 টাকা পাবে কিন্তু আমার দায়। আমি বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করলে সে আমার কাছে টাকা পাবে, পেলে এটা আমার দায় হবে। এখন এই দায় যদি হ্রাস পায়, দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। ধরে নাও আমি কি করেছি, কাউকে দায় পরিশোধ করেছি। যেমন আমি যে দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি, আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে কি হবে? দায়ের সৃষ্টি হবে। আর যদি সেই বাকি টাকাটা, বকেয়া টাকাটা পরিশোধ করে দেই তাহলে দায় হ্রাস পাবে। তাহলে এভাবে দায় বৃদ্ধি পাবে অথবা দায় হ্রাস পাবে। দায় হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার যে ঘটনাটি, এটি আমরা একটা উদাহরণ দিয়ে এখন বুঝব। দায় হিসাব। আমি যদি বলি বেতন বকেয়া 1000 টাকা, এখন যদি বেতন বকেয়া থাকে তাহলে দেখবা এখানে দুটো বিষয় আছে। একটা হলো বেতন, একটা হিসাব। কি হিসাব? বেতন হিসাব। বেতন হিসাবটা, বেতন আমার খরচ বা ব্যয়। বেতন আমার কি হিসাব? ব্যয় হিসাব। এটা কিন্তু আমার ব্যয় হিসাব। এটা হলো আমার ব্যয় হিসাব। ব্যয় যদি বৃদ্ধি পায় আমরা এটাকে কি করি? ডেবিট করি। তাহলে বেতন হিসাব এখানে ডেবিট হলো। আর যে বকেয়া বেতন, আমার কাছে আমার কর্মচারী টাকা পাবে, পেলে কি হবে? বকেয়া হবে। তো এই যে বকেয়া বেতন, এটা আমার কি? বকেয়া বেতন হিসাব, এটা কিন্তু আমার দায় হিসাব। এই যে বকেয়া বেতন হিসাব, এটা আমার দায়। যদি এটা দায় হয়, দায় সবসময় আমরা জানি কি হয়? দায় ক্রেডিট হয়। দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়, আর দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। তাহলে বকেয়া হিসাব হলো দায় হিসাব। আমার কর্মচারী আমার কাছে বেতন পাবে, আমার দায়ের সৃষ্টি হয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন যদি হয় এমন, বকেয়া বেতন 1000 টাকা ছিল, এটি আমি পরিশোধ করেছি। বকেয়া বেতন এত টাকা পরিশোধ করা হলো। পরিশোধ করা হলো। যদি আমি এই বকেয়া বেতন পরিশোধ করে থাকি তাহলে কি হবে? বকেয়া বেতন যদি আমি পরিশোধ করি
তাহলে আমার দায় কমে যাবে, তখন আমার দায় হ্রাস পাবে। দায় হ্রাস পেলে কি হয়? বকেয়া বেতন হলো দায় হিসাব, আর দায় যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট হবে। বকেয়া বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাবটা এখানে সম্পদ হিসাব, সম্পদ আমার কাছ থেকে হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। এভাবে আমরা দায় হিসাবকে আমরা তুলনা করব, দায় হিসাবকে বুঝতে পারব। আমাদের হাতে খুব বেশি সময় নেই মনে হয়, তো আমরা আরেকটু দ্রুত আগাবো। 3 নম্বর যে পয়েন্টটি সেটি আমরা এখন দেখব, মূলধন হিসাব। 3 নম্বরে কি আছে? মূলধন হিসাব আছে। তোমরা 3 নম্বর নিয়মটি দেখো। তিন নম্বরে আছে মূলধন হিসাব। মূলধন হিসাব হলো মূলধন হিসাবকে আমরা বলি মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব বলি এটাকে? মালিকানা সত্ত্ব হিসাব। এই যে মালিকানা সত্ত্ব বলতে আমরা কি বুঝি? মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি মূলধন কে, মালিকের যে মূলধন, সে মূলধনকে আমরা বুঝি। আমরা এখানে বুঝি তার মুনাফার অংশকে, তার যে মুনাফার অংশ সেটিও মালিকানা সত্ত্বের একটা অংশ। তার যদি ক্ষতি হয় সেটিও মালিকানা সত্ত্বের একটি অংশ। সে যদি কারবার থেকে টাকা তুলে নিয়ে যায় সেটিও কিন্তু মালিকানা সত্ত্বেরই একটা অংশ। তাহলে এই মূলধন হিসাব, মূলধন যদি কখনো হ্রাস পায় তাহলে ডেবিট হবে, মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। আমরা এখানে কি করব? মূলধন হ্রাস পেলে ডেবিট করব, আর মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট করব। মূলধন হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে হবে কি? ক্রেডিট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে মালিক মূলধন আনলে বৃদ্ধি পাবে, মূলধন আসলে বৃদ্ধি পাবে। আমি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে 10,000 টাকা নিয়ে যদি আমি ব্যবসা শুরু করি, এই 10,000 টাকা আমার মূলধন, তখন নগদ টাকা আসবে, সম্পদ ডেবিট হবে, আর মূলধন হিসাব ক্রেডিট হবে। তারপরে আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে দেখো আছে আয় হিসাব। 4 নম্বরে আছে দেখো আয় হিসাব। আয় হিসাব দেখো, আয় হিসেবে বলা আছে যে আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট হবে। আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আয় হ্রাস পেলে ডেবিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আমি বিক্রয় করেছি, আয় বৃদ্ধি পাবে, বিক্রয় হিসাব ক্রেডিট। কোনো কারণে সে বিক্রয়কৃত মাল যদি ফেরত আসে তাহলে আয় কমে যাবে, তখন এই বিক্রয় ফেরত হবে কি? বিক্রয় ফেরত ডেবিট হবে। ঠিক তার উল্টো হলো ব্যয় হিসাব। আমরা ব্যয় হিসাবটি কি এখন এটি দেখব।
5 নম্বরে দেখো কি লেখা আছে, ব্যয় হিসাব। বলা আছে যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। পৃথিবীর এই হিসাব বিজ্ঞানীরা যত হিসাব করেন, হ্যাঁ, হিসাব রক্ষকরা যত হিসাব করেন, তার ম্যাক্সিমাম হিসাবগুলো হলো ব্যয় নিয়ে। আমরা জানি আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়, তো সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করা আমাদের কিন্তু মূল টার্গেট হবে। তো আমরা ব্যয়কে নিয়ে খুব ভাববো, ব্যয়কে নিয়ে চিন্তা করব। ব্যয় হিসাব যদি আমি দেখি যে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেবিট করব। ব্যয় যদি হ্রাস পায়, তাহলে এটাকে ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে একটু লিখি, দেখো, ব্যয় হিসাব। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর ব্যয় যদি হ্রাস পায়, ক্রেডিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে লক্ষ্য করো যে আমি যদি কর্মচারীদের বেতন পরিশোধ করি, তাহলে বেতন দিলে আমার ব্যয় বেড়ে যাবে, তখন বেতন হিসাব ডেবিট হবে। আমি যদি ভাড়া পরিশোধ করি, তাহলে ভাড়া পরিশোধ করলে ভাড়া বাবদ ব্যয় বেড়ে যাবে, তখন ভাড়া হিসাব কি হবে? ডেবিট হবে। আমি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাহলে আমার খরচ বা ব্যয় বেড়ে যাবে। তো এভাবে ব্যয় যতই বৃদ্ধি পাবে আমি তাকে ডেবিট করব, আর ব্যয় যদি হ্রাস পায় তাকে আমরা ক্রেডিট করব। আমরা তাহলে এখানে 5টি হিসাব সম্পর্কে জানব: সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। এই যে 5টি হিসাব, এই 5টি হিসাব সম্পর্কে যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আগামী ক্লাসটি আমাদের জন্য খুব সুন্দর হবে। আমি আজকের ক্লাস কিন্তু এখানে শেষ করব। আগামী ক্লাসটি আমাদের জন্য খুবই সুন্দর হবে। আমরা এই যে 5টি হিসাব, এই স্লাইডটি আমি আবার দেখাচ্ছি, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়। এই যে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে স্লাইডটি, এটা আমি আবার দেখাচ্ছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা প্রয়োজনে এটি নোট করে নিতে পারো। এই 5টি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়টি তোমরা যদি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে নিশ্চিত আগামী ক্লাস তোমরা খুব ভালো বুঝবে। আমি কিন্তু আগামী ক্লাসে অঙ্কে যাব। আমি আজকে তোমাদেরকে এই থিওরি নিয়ে আলোচনা করেছি, নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি অ্যাট এ গ্ল্যান্স এখানে বলছি সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমি আশা করি তোমরা এটা বোঝো। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারো, তোমরা কিন্তু কমেন্টস অপশনে প্রশ্ন করবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা কমেন্টস করবে, সেখানে প্রশ্ন করবে, আমরা পরবর্তী ক্লাসে সেই প্রশ্নের উত্তর দিব এবং তোমাদের সাথে আমাদের সেই সম্পর্ক তৈরি হবে। দায় হিসাব আমরা বলেছি, দায় কি? দায় আমরা বলেছি যে কেউ যদি আমার কাছে টাকা পায়, আমার কাছে অর্থ পায়, আমি দেনা থাকি, সেটি আমার দায়। দায় হ্রাস পেলে ডেবিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আমরা বলেছি মূলধন হিসাব হ্রাস পেলে মূলধন কি হয়? ডেবিট হবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আয় হিসাব, আয় হ্রাস পেলে ডেবিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ব্যয় হিসাব আমরা বলেছি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়গুলো আলোচনা করলাম, এটি হিসাব বিজ্ঞানের একটি অন্যতম প্রধান অংশ, অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই যে অংশটি রয়েছে, এই অংশটি আমরা যদি ভালো করে এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, ভালো করে ডেবিট ক্রেডিট নির্ণয়টা বুঝতে পারি, তাহলে আমাদের আমি বলবো যে আমরা এখানে কিন্তু এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রকে আমরা বলতাম গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র। এই গোল্ডেন রুলস বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র, এগুলো যদি ভালো করে আমরা মনে রাখতে পারি,
আমরা আগামীতে অত্যন্ত ভালো সুন্দরভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো, জাবেদা করতে পারবো এবং পরবর্তী আমরা যতগুলো অঙ্ক করব, হিসাব বিজ্ঞানের উপরে যত কিছু শিখতে যাব, সব কিছুই দেখতে পাবো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে করা হয়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে করা হয়। তো আজকের এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই ক্লাসটি তোমরা যদি ভালো করে ফলো করো, আমি নিশ্চিত আগামী তোমরা খুব ভালো করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের মঙ্গলময় জীবন কামনা করছি। আর আজকেই আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।